তোমরা কি জানো নঙর্থক বহুব্রীহি আর নঙর্থক তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য কি? যদি না জানো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা সময় থাকো, তাহলেই জানতে পারবে আমরা কিভাবে বুঝবো কোনটা নঙর্থক বহুব্রীহি আর কোনটা নঙর্থক তৎপুরুষ। আমরা আজকে শুরু করছি বহুব্রীহি সমাস। এর আগের দুটো ভিডিওতে আমরা দ্বন্দ্ব সমাস এবং সমাসের সূচনাটা করেছিলাম পর্ব 1 এবং পর্ব 2-তে। এটা পর্ব 3, এখানে বহুব্রীহি সমাস নিয়ে আমরা আলোচনা করব। তা আলোচনার শুরুতেই আমরা বলি বহুব্রীহি শব্দের অর্থ কী। বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি, ব্রীহি কথাটার মানে হলো ধান। বহু ব্রীহি আছে যার, যার প্রচুর ধান আছে সেই বহুব্রীহি। বহুব্রীহি আমরা কি করে বুঝব? আমরা ব্যাসবাক্যের কথা আগেই বলেছি। ব্যাসবাক্য কি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো ব্যাসবাক্য কি? তা বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য বোঝার একটা ছোট্ট নিয়ম আছে। বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যে যাহার কথাটা থাকে। বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে যাহার কথাটা থাকে। সুতরাং ব্যাসবাক্যে যদি যাহার থাকে তাহলে বহুব্রীহি সমাস হবে। কিন্তু শুধু এইটুকু জানলেই কিন্তু হবে না, কারণ বহুব্রীহি নানান রকমের আছে। তাহলে আমরা এবার আলোচনায় চলে যাই। গিয়ে একটু ধৈর্য ধরে শুনো, আর হাতের কাছে অবশ্যই খাতা পেন রেখো, কারণ সব সংজ্ঞাগুলোও আমি বলে দেব। এবং সমাসের সবকটা পর্বই অ্যাটেন্ড করার চেষ্টা করো, এবং সমাসের পর্বগুলো শেষ হলে যতটা পারবো শর্ট কোশ্চেনও করিয়ে দেব। তাহলে শুরুতে বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা বলি। বহুব্রীহি সমাসের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি যে সমাসে দুইটি পদের মিলনে সমাস হতে দেখা যায় এবং সমাস নিষ্পন্ন পদে ওই দুইটি পদের কোনোটিকেই না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। কিছু বোঝা গেল না? এবার বুঝিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে? শুরুতেই বলা হয়েছে দুইটি পদের মিলনে। দুইটি পদের মিলনে মানে পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ এবং উত্তরপদের মিলনে সমাস হয়। এটা আমরা জানি, তোমরাও জানো, এটা বলার কিছু নেই। পূর্বপদ আর উত্তরপদের মিলনে সমাস হয়, কিন্তু সমাসবদ্ধ পদে এই পূর্বপদ বা উত্তরপদের কোনোটিকেই বোঝানো হয় না। এখানে তৃতীয় পদ বলতে সমাসবদ্ধ পদটিকে বোঝানো হয়েছে। বহুব্রীহি সমাসে পূর্বপদ বা উত্তরপদ প্রাধান্য পায় না। এখানে তৃতীয় পদ মানে সমাসবদ্ধ পদটি প্রাধান্য পায়। সুতরাং আমরা যদি একটা বহুব্রীহি সমাসের উদাহরণ দেই, যেমন ধরো 10 আনন যাহার, তাহলে এখানে পূর্বপদ 10, উত্তরপদ আনন। তাহলে 10 আর আনন এই দুটো একসঙ্গে যুক্ত করলে কি হবে? 10 আনন। তাহলে 10 আনন, আনন মিন্স মুখ, মাথা, যা হোক বলো, মুখই বলো। এবার যার 10টা মাথা তাকে দশানন বলে। আমরা দশানন বলতে কাকে জানি? রাবণকে জানি দশানন। এবার মনে করো কোনো বাচ্চা বিকৃত অবস্থায় জন্মালো, তার 10টা মাথা হলো, তার মানে তো সে রাবণ নয়, কিন্তু দশানন বলতে রাবণকেই বুঝি আমরা। তাহলে এখানে 10 আনন যাহার মানে 10 মাথা বিশিষ্ট কাউকে বোঝালো না, কিন্তু দশানন বলতে একমাত্র রাবণকেই বোঝানো হলো। আবার ধরো যেমন বিনা পানিতে যাহার, বিনা পানিতে যাহার, এটা ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যের সমাসবদ্ধ পদ হলো বিনা পানি। এবার মনে করো বিনা হাতে তুমিও বসতে পারো, তোমার বন্ধুরাও বসতে পারে, কিন্তু তার মানে এই না তারা বিনা পানি হয়ে গেল।
বিনা পানি বলতে আমরা কাকে বুঝি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরাও জানো, বিনা পানি বলতে আমরা দেবী সরস্বতীকে বুঝি। তাহলে যার হাতে বীণা থাকে সেই বিনা পানি হয়ে যায় না। তাহলে বিনা পানিতে যাহার, বিনা হাতে তুমি বসতে পারো, তোমার বন্ধুরা বসতে পারে, যে কোনো কেউ বসতে পারে, কিন্তু বিনা পানি বললে একমাত্র সরস্বতীকেই বোঝানো হয়। এইভাবে তৃতীয় পদ প্রাধান্য পায়। আবার ধরো পঞ্চ আনন যাহার, যার 5টা মাথা। সুতরাং কারোর যদি 5টা মাথা হয় সে পঞ্চানন হবে না। পঞ্চানন বলতে ভগবান শিবকেই বোঝানো হয়, দেবাদিদেব মহাদেবকেই বোঝানো হয় পঞ্চানন বলতে। এই গেল বহুব্রীহি সমাস। এবার বহুব্রীহি সমাসের যে ভাগযোগগুলো রয়েছে আমাদেরকে জ্বালানোর জন্য প্রচুর পরিমাণে ভাগযোগ আছে। এই ভাগযোগগুলো আমরা একটু আলোচনা করি। বহুব্রীহি সমাসকে মূলত 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা সমানাধিকরণ বহুব্রীহি আর একটা ব্যাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ হয়, উত্তরপদ বিশেষ্য হয়। বিশেষণ মানে তো জানো, অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড, মানে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে যে শব্দগুলো, সেটাই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তার মানে বিশেষ্য পদকে বা সর্বনাম পদকে বর্ণনা করছে যে শব্দগুলো, সেটাই হলো বিশেষণ। সমানাধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদটা বিশেষণ হয় এবং উত্তর পদটা বিশেষ্য হয়। যেমন ধরো পক্ক কেশ যাহার, পক্ক কেশ যাহার। এখানে পূর্বপদ হচ্ছে পক্ক, উত্তর পদ হচ্ছে কেশ। এবার যদি দেখি পক্ক মানে কি, পক্ক বানান প কয় বয়, পক্ক, কয় কয় কিন্তু হয় না, প কয় বয়, পক্ক। পক্ক মানে পাকা। পাকা মিন্স মানে ওই বাচ্চারা পেকে যাচ্ছে সেরকম পাকা না, মানে চুল পেকে যায় যে সেই পাকা। পক্ক মানে পাকা। পক্ক কেশ, কেশ মানে চুল আমরা জানি। পক্ক কেশ যাহার, যার পাকা চুল। কেশ হচ্ছে গিয়ে চুল, সুতরাং কেশ হচ্ছে এটা বিশেষ্য পদ। সেই বিশেষ্য পদটা কেমন, কেশটা কেমন না পাকা। তাহলে কেশ বিশেষ্য পদকে ডেসক্রাইব করা হচ্ছে পক্ক শব্দটি দিয়ে, তাই পক্ক বিশেষণ। পক্ক কেশ যাহার, পক্ক কেশ। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি সমাসে কি দেখা গেল, এখানে পূর্বপদ বিশেষণ, উত্তরপদ বিশেষ্য। ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে উভয় পদই বিশেষ্য। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদও বিশেষ্য, উত্তর পদও বিশেষ্য। এই উদাহরণটা আমরা আগেও দিয়েছি। যেমন ধরো বিনা পানিতে যাহার। বিনা একটা বাদ্যযন্ত্রের নাম, পানি পয়াকার মূর্ধন্যয় হর্ষি পানি। আমরা একটা পানি তো ছোটোবেলা থেকে শুনেছি, পয়াকার দন্তন্যয় হর্ষি পানি, পানি মানে জল। এবার আরেকটা পানি আমরা শুনছি পয়াকার মূর্ধন্যয় হর্ষি পানি, পানি মানে হচ্ছে হাত। বিনা পানিতে যাহার, যার হাতে বিনা। তাহলে বিনা একটা বাদ্যযন্ত্রের নাম, সুতরাং সেই হিসেবে বিনা হচ্ছে নাউন বা বিশেষ্য। পানি, পানি হচ্ছে গিয়ে হাত, সুতরাং পানিও হচ্ছে গিয়ে বিশেষ্য। তাহলে বিনা পানিতে যাহার, বিনা পানি। তাহলে এখানে আমরা কি দেখছি, বিনা আর পানি দুটোই বিশেষ্য পদ। এটা ব্যাধিকরণ বহুব্রীহি। এবার আমরা যাব সমানাধিকরণ বহুব্রীহির যে ভাগগুলো রয়েছে। সমানাধিকরণ বহুব্রীহিকে 4 ভাগে ভাগ করা হয়। ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোভী বহুব্রীহি, নঙর্থক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি। প্রথমেই আসছি ব্যতিহার বহুব্রীহিতে। ব্যতিহার বহুব্রীহিটা এক নজরে দেখলে চেনা যায়। যেমন ধরো কানাকানি, লাঠালাঠি, হাতাহাতি, গলাগলি, এই টাইপের শব্দগুলো যদি থাকে, চোখ বুজে ব্যতিহার বহুব্রীহি। কিন্তু এক্ষেত্রে ব্যাসবাক্য গঠনের জন্য একটু চিন্তা করতে লাগে। মনে করো লাঠালাঠি,
লাঠালাঠিটা তুমি এইভাবে ব্যাসবাক্য করতে পারো তোমরা, যে পরস্পর লাঠিতে লাঠিতে যে লড়াই অথবা পরস্পর লাঠিতে লাঠিতে যে কার্য, সেটা হলো লাঠালাঠি। আবার কোলাকুলি, পরস্পর কোলে 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 যে আলিঙ্গন। গলাগলি, পরস্পর গলায় গলায় যে আলিঙ্গন, এইভাবে করা যেতে পারে। যদি কিচ্ছু মাথায় না থাকে তাহলে মনে করো লাঠালাঠিতে, পরস্পর লাঠিতে লাঠিতে যে কার্য। আবার ধরো কানাকানি, পরস্পর কানে কানে যে কার্য। যদি কিচ্ছু মাথায় না থাকে বা ব্যাসবাক্য গঠনে সমস্যা হয়, তখন যে কার্য দিয়ে কাজটা চালিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তাহলে আমরা যখনই দেখব লাঠালাঠি, গলাগলি, কোলাকুলি, কানাকানি, হাতাহাতি, এই টাইপের সমাসবদ্ধ পদগুলো থাকছে, তখনই আমরা বুঝে যাব এটা ব্যতিহার বহুব্রীহি হবে। মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী, এই শব্দটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে মধ্য মানে মাঝের, পদ, পদটা লোপী মানে লুপ্ত হয়ে যাচ্ছে, মাঝের পদ লুপ্ত হয়ে যাচ্ছে। কিভাবে লুপ্ত হচ্ছে? মনে করো মৃগ লোচন, মৃগলোচন। মৃগ মানে হরিণ, লোচন মানে চোখ, মানে হরিণের মতো চোখ। এটার ব্যাসবাক্য কী হবে? মৃগ সদৃশ লোচন যাহার, মানে হরিণের মতো চোখ যার। এবার ব্যাসবাক্যটা দেখো, মৃগ সদৃশ লোচন যাহার। এখানে 4টে শব্দ আছে, মৃগ সদৃশ লোচন যাহার। যাহারটা তো বহুব্রীহি সমাস গঠনের জন্য লাগে, তাই যাহারটাকে আমরা ধরবো না। যাহারটাকে যদি বাদ দিই তাহলে থাকছে কি? মৃগ সদৃশ লোচন। তাহলে মৃগ পূর্বপদ, সদৃশ মধ্যপদ, লোচন উত্তরপদ। এবার সমাসবদ্ধ পদ কী হলো? মৃগলোচন। সদৃশটা উঠে গেল, তাহলে মাঝের পদটা উঠে গেল দেখে এটা মধ্যপদলোপী বহুব্রীহি। এরপরে আসছে নঙর্থক বহুব্রীহি। এটা আমি এখন আলোচনা করব না, এটা একদম শেষে আলোচনা হবে। সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহিকে সহার্থক, এই যে সহার্থকের যে এটা সহিত অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো সবিনয়, সবিনয়, এই যে দন্তস্বটা রয়েছে, এই দন্তস্বর মানে হচ্ছে সহিত। দন্তস্ব হয় হস্যি ত, নট শহীদ। শহীদ কিন্তু না। তালিবস্ব হয় হস্যি দ, নয়। দন্তস্ব হয় হস্যি ত, সহিত। যেমন ধরো সাদর, সাদর মানে হচ্ছে আদরের সহিত বর্তমান, আদরের সহিত বর্তমান। সবিনয়, বিনয়ের সহিত বর্তমান। এইগুলো হচ্ছে গিয়ে, যেমন যদি এরকম থাকে সবিনয়, সাদর, স্বাধীনতা, স্বাধীনতা না, সরি স্বাধীনতাটা হবে না, সাদর, সবিনয় ইত্যাদি ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে স্বটাকে আগে নিয়ে চলে আসব, স্বটাকে বাদ দিয়ে আমরা করব অথবা আদরের সহিত বর্তমান সাদর, বিনয়ের সহিত বর্তমান সবিনয়। আমি পরে কথা বলবো, এখন কথা বলতে পারছি না, যাও। এগুলো ছাড়াও আরও 3টে শ্রেণীর বহুব্রীহি আছে। সেগুলো কি কি? উপমান বহুব্রীহি, সংখ্যাপূর্ব বহুব্রীহি, অলুক বহুব্রীহি। উপমান বহুব্রীহি কি? উপমান বহুব্রীহি জানতে হলে 2টো জিনিস জানতে হবে, একটা উপমেয় আর একটা উপমান। উপমেয় উপমান কি? এগুলো কিসে আছে না, বাংলা যে অলঙ্কার শাস্ত্র রয়েছে, অলঙ্কার শাস্ত্র মূলত সংস্কৃত বাংলা উভয় ক্ষেত্রেই আছে। অলঙ্কার শাস্ত্রে অলঙ্কার কি? অলঙ্কার হচ্ছে গিয়ে গয়না। তা এই অলঙ্কার কী কাজে লাগে? অলঙ্কার একটা সময় আমরা দেখেছি পুরুষ মহিলা নির্বিশেষে সবাই পরতো, কিন্তু এখন মহিলারাই পরে, পুরুষ অলঙ্কার পরে না। তা সত্ত্বেও দেখা যায় অনেক ক্ষেত্রে কানে দুল পরে পুরুষরা এখন, আবার অনেকে তো সেই নাকেও পরে দেখি। যাই হোক,
সেই সব নিয়ে তো আলোচনার দরকার নেই। অলংকার মূলত নারীর সাজসজ্জা, নারী সাজে অলংকারে। কেন সাজে না সুন্দর দেখাবার জন্য অলংকারের মাধ্যমে সাজে। ঠিক সেরকমভাবে কাব্যের ক্ষেত্রেও অলংকার প্রয়োগ হয় কাব্যটাকে আরও সুন্দর করে তোলার জন্য। কিন্তু অলংকার প্রয়োগের ফলে কাব্যের কোনো লাইনের, কাব্যের মধ্যে যে কবিতাগুলো ব্যবহার হয় তার কোনো লাইনের কোনো পরিবর্তন ঘটে না, ঘটা সম্ভব না। অলংকার শুধুমাত্র ব্যবহার করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। মনে করো তুমি অলংকার পরলে, গয়না পরলে, তার মানে কি তুমি ব্যক্তিটা পাল্টালে না তো, তুমিই থাকলে, শুধুমাত্র গয়না পরে তোমার সৌন্দর্য বৃদ্ধি হলো। ঠিক সেরকমভাবে একটা কবিতার একটা লাইনে যদি অলংকার প্রয়োগ করা হয় সেই লাইনটার সৌন্দর্য বৃদ্ধি হয়, কিন্তু লাইনটার অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমরা যদি কাউকে বলি এই যাবি, এইটাও বলতে পারি। তার বদলে যদি বলি যাবি তো রে, এই যে তো, এটা বাক্যটাকে কি সুন্দর করলো। আবার ধরো অন্নদামঙ্গলের একটা লাইন আমরা যখন মাধ্যমিক দিয়েছি, আমাদের সিলেবাসে ছিল, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। এই লাইনটা মোটামুটি সব টিচাররাই ব্যবহার করে থাকে। এ তো মেয়ে, তো এখানে যে তোটা ব্যবহার করা হচ্ছে, এই তোটাই হলো অলংকার। এবার মনে করো এই যে তোটা যদি বাদ দিয়ে দিই, এ মেয়ে নয় দেবতা নিশ্চয়, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, এই যে দুটো লাইন, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, এ মেয়ে নয় দেবতা নিশ্চয়, কোনো পার্থক্য কিন্তু হলো না, মানে কিন্তু পাল্টালো না। শুধুমাত্র এ মেয়ে নয় দেবতা নিশ্চয় আর এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় শুধু শুনতে ভালো লাগলো আর একটু বেশি, তো লাগানোর সঙ্গে সঙ্গে শুনতে একটু বেশি ভালো লাগলো। এই হলো অলংকারের কাজ। এই অলংকার অর্থ রূপেও শব্দ অর্থ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তা আমরা এখানে উপমান বহুব্রীহি বোঝাতে গিয়ে যে অলংকারের কথা বলবো সেটা অর্থালংকার, মানে অর্থের ভিত্তিতে যে অলংকার ব্যবহার করা হয়। এবং সেক্ষেত্রে যে দুটো বিষয় নিয়ে এখন জাস্ট বলবো, ডিটেলে আমার যাওয়ার দরকার নেই, জাস্ট উপমেয় আর উপমান সম্বন্ধে বলি। উপমেয় হচ্ছে গিয়ে উপমা অলংকারের অঙ্গ। কি অঙ্গ? উপমেয়, যার সম্বন্ধে বলা হয় সে হচ্ছে গিয়ে উপমেয়, আর উপমেয় সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে উপমান। একটু ওয়েট করো। যাই হোক, তাহলে উপমেয় কি? উপমেয় হচ্ছে গিয়ে যার সম্বন্ধে বলা হয় সে হলো উপমেয়, আর উপমেয় সম্বন্ধে যা বলা হয় সে হলো উপমান। যেমন ধরো একটা লাইন বলি, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। এখানে বুদ্ধের আখির সঙ্গে, বুদ্ধের মানে ভগবান বুদ্ধদেবের চোখের সঙ্গে সন্ধ্যা তারার তুলনা করা হচ্ছে। তাহলে ভগবান বুদ্ধদেবের চোখ হচ্ছে গিয়ে মূল বর্ণনীয় বিষয়, সেই চোখের সঙ্গে কার তুলনা করা হচ্ছে না সন্ধ্যা তারার। সন্ধ্যা তারা হচ্ছে গিয়ে শুক্র গ্রহ, বা সন্ধ্যা তারা হচ্ছে শুক্র গ্রহ, মূলত সন্ধ্যা তারার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে মূল বর্ণনীয় বিষয় হচ্ছে বুদ্ধের করুণ আঁখি, ওটা উপমেয়। বুদ্ধের করুণ আঁখিকে তুলনা করা হচ্ছে কার সাথে? সন্ধ্যা তারার সাথে, ওটা হচ্ছে উপমান। তাহলে যাকে তুলনা করা হয় সে উপমেয়,
উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হয় সে হলো উপমান। যাই হোক, এবার চলে যাই উপমান বহুব্রীহিতে। উপমান বহুব্রীহির ক্ষেত্রে কি হয়, যে বহুব্রীহি সমাসে একটি উপমানবাচক পদ বসে কোনো কিছু তুলনা বোঝায় তাকে উপমান বহুব্রীহি সমাস বলে। যে বহুব্রীহি সমাসে একটি উপমানবাচক পদ বসে কোনো কিছুর তুলনা বোঝায় তাকে উপমান বহুব্রীহি সমাস বলে। যেমন চাঁদের ন্যায় বদন যাহার, মানে চাঁদের মতো মুখ যার, চাঁদ বদন। তাহলে এখানে মূল বর্ণনীয় বিষয় কি? মূল বর্ণনীয় বিষয় হচ্ছে মুখ। মুখটা কিসের মতো? না চাঁদের মতো। চাঁদ হচ্ছে গিয়ে উপমান, আর মুখ চাঁদের মতো কি? চাঁদের মতো হচ্ছে মুখ। মূল বর্ণনীয় বিষয় হচ্ছে মুখ, মুখ হচ্ছে উপমেয়। মুখকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে। চাঁদ হচ্ছে উপমান, ঠিক আছে? তাই এটা উপমান বহুব্রীহি। আবার ধরো হাড়ির ন্যায় মুখ যাহার, হাড়ি মুখ। এখানে মূল বর্ণনীয় বিষয় মুখ, আর মুখটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? হাড়ির সঙ্গে। কাদের হাড়ি মুখ বলে? যারা কথায় কথায় করে থাকে, রেগে থাকে, তাদের হচ্ছে গিয়ে হাড়ি মুখ। যারা হাসতে জানে না, রামগরুড়ের ছানা আর কি, তারা হচ্ছে গিয়ে হাড়ি মুখ। যাই হোক, হাড়ির ন্যায় মুখ যাহার, সেটা হচ্ছে গিয়ে হাড়ি মুখ। এবার সংখ্যাপূর্ব বহুব্রীহি। সংখ্যাপূর্ব মানেই আমরা বুঝতে পেরেছি পূর্বে সংখ্যা থাকবে। সংখ্যাপূর্ব বহুব্রীহি, যেমন 10 আনন যাহার, শুরুতেই দেখো 10। পঞ্চ আনন যাহার, শুরুতেই পঞ্চ, ঠিক আছে? ত্রিলোচন যাহার, শুরুতেই ত্রি মানে 3। এইভাবে শুরুতে সংখ্যা থাকলে সংখ্যাপূর্ব বহুব্রীহি। অলুক বহুব্রীহি, আমরা অলুক দ্বন্দ্ব প্রথম পর্বে না দ্বিতীয় পর্বে, পর্ব 2-এ আমরা অলুক দ্বন্দ্ব শিখেছিলাম। এবার অলুক বহুব্রীহি শিখব। অলুক বা অলব বহুব্রীহি, এখানেও সেই একই ব্যাপার, বিভক্তির কোনো পরিবর্তন হবে না। বিভক্তি, ব্যাসবাক্যের বিভক্তি সমাসবদ্ধ পদে থেকে যাবে। যেমন ধরো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। তাহলে ব্যাসবাক্যে কি থাকছে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ব্যাসবাক্যে থাকছে গায়ে হলুদ, আবার সমাসবদ্ধ পদেও থাকছে গায়ে হলুদ। তাহলে কোনো পরিবর্তন হলো না। গায়ে, গা যোগে হলুদ, হলুদ যোগ শূন্য। তাহলে পূর্বপদে এ, উত্তরপদে শূন্য। আবার ওদিকে গায়ে হলুদ যখন হচ্ছে তখনও পূর্বপদে এ, উত্তরপদে শূন্যই থাকছে। তাহলে এইভাবে ব্যাসবাক্যের বিভক্তি সমাসবদ্ধ পদে থেকে গেল। এই গেল অলব বহুব্রীহি। এবার শুরুতেই যে কথাটা বলেছিলাম যে নঙর্থক বহুব্রীহি আর নঙর্থক তৎপুরুষের পার্থক্য আমরা কি দেখে বুঝবো? এটা ছেলেমেয়েরা খুব গুলিয়ে ফেলে। নঙর্থক বহুব্রীহি আর নঙর্থক তৎপুরুষ কী করে বুঝবে? এখনও তৎপুরুষ আমরা করাইনি। আমি নেক্সট ডে, মানে আজকে 21 তারিখে বহুব্রীহি দেবো বলেছিলাম, দিচ্ছি। কালকে 22 তারিখ, কালকে তৎপুরুষটা দিয়ে দেবো। নঙর্থক বহুব্রীহি যখন আমরা করব, আমাদের মাথায় রাখতে হবে নঙর্থক বহুব্রীহিতে ন, না, বে এই শব্দগুলো শুরুতেই থাকবে এবং এগুলোর মানে হচ্ছে নাই, নয়াকার হ্রস্ব ই, নয়াকার হ্রস্ব ই, নাই। নঙর্থক বহুব্রীহিতে নাই থাকবে, নাই। মনে করো বেহায়া, বেহায়া মানে নাই হায়া যাহার। তাহলে বেহায়া কি হবে? শুরুতে একটা নাবাচক শব্দ থাকবে, কিন্তু সেই নাবাচক শব্দটা না হবে না বা নয় হবে না, নয় হায়া যাহার হবে না, নাই হায়া যাহার। নাই নয়াকার হস্যই, নাই হায়া যাহার বেহায়া। বেতার, নাই তার যাহার বেতার। কিন্তু নঙর্থক তৎপুরুষ হয়ে গেলে এটা নয় হয়ে যাবে, ন অন্তস্তীয় নয় হয়ে যাবে। সুতরাং নঙর্থক বহুব্রীহি আর নঙর্থক তৎপুরুষ এই দুটোর পার্থক্য কি? নঙর্থক বহুব্রীহিতে ব্যাসবাক্যে নয়াকার হস্যই থাকে, আর নঙর্থক তৎপুরুষে ব্যাসবাক্যে ন অন্তস্তীয় থাকে। এই গেল বহুব্রীহি সমাস।
আমাদের আলোচনা আজকের মতো শেষ। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন রেখো, আমি ঠিক উত্তর দেব। আর যদি তোমরা বুঝতে না পারো তাতেও জানিও, কোনো সমস্যা থাকলেও জানিও। আজকের মতো এটুকুই থাক। আর যদি আলোচনা ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই করো। আর যদি কোনো সমস্যা হয় তখন তো জানাবেই। আজকের মতো এটুকু থাক। টাটা, ভালো থেকো সবাই।